বক্তা এবং বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শুধুমাত্র আমাদের আজকের এই অনুষ্ঠানটি একই সঙ্গে বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। শ্রদ্ধাভাজন সভাপতি, আপনারা যারা উপস্থিত আছেন সামনে সবাইকে বাংলা নববর্ষ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই এবং আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রভাবশালী ঐতিহ্যগুলোর অন্যতম, তাদের সঙ্গে কোনো অবকাশ নেই। এর সাক্ষাৎ প্রমাণ মেলে মানুষের বিপুল অংশগ্রহণ, তর্ক বিতর্ক আর মতামত উৎপাদনের ব্যস্ততায়। প্রাতিষ্ঠানিকতার মাধ্যমে বাংলা নববর্ষ উপলক্ষে বিস্তর উদ্যোগ আয়োজন লক্ষ্য করা যায়। সরকারি আয়োজনের কোনো কমতি থাকে না, কিন্তু শুধু এইটুকু হলে জনমানুষের অনুষ্ঠান হিসেবে আমরা পয়লা বৈশাখকে এতটা শক্তিশালী ঐতিহ্য হিসেবে সাব্যস্ত করতে পারতাম না। বাস্তবতা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের সবগুলো এলাকায় সাধারণ মানুষ এত বিপুল উৎসাহ উদ্দীপনায় বৈশাখ উদযাপন করে যে একে গণমানুষের উৎসব না বলে উপায় থাকে না। এই দুই প্রচার মাধ্যমের আওতায় আসেনি এমন মানুষজনও এই উদযাপনে শরীক হন। আজ থেকে 2-3 দশক আগে গ্রামীণ আবহে বৈশাখ উদযাপন বেশ কতটা প্রবল ছিল। এখন নগরায়নের গতি প্রকৃতি আর উৎপাদন ও বন্টন কাঠামোর বদলের কারণে সে প্রাধান্য সম্ভবত খানিকটা হ্রাস পেয়েছে। এখন বড় হয়ে উঠেছে নাগরিক আবহের উৎপাদন এবং উদযাপন। এরকম না হওয়ার আসলে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। অন্তত দুটি বড় দিক আছে যেগুলোর দীর্ঘকালীন পরিক্রমা আমাদের আজকের নববর্ষ গঠন করেছে। অবশ্য আমাদের যাপিত জীবনের কিছু দিক সময়ের বাস্তবতায় বদলে যাওয়ার কারণে পয়লা বৈশাখের তাৎপর্যের দিক থেকে খানিকটা চাপের মধ্যেও পড়েছে। এর একটা ইংরেজি আনার সঙ্গে যুক্ত। আমরা জীবনযাপন করি ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী, কিন্তু সারা দুনিয়ার মানুষ যেহেতু এই রোমান ক্যালেন্ডার ব্যবহার করে, ফলে আলাদাভাবে এটা আমাদের জনগোষ্ঠীর ব্যাপার আর থাকছে না। কিন্তু এতে কোনো সন্দেহ নাই যে আমাদের প্রাত্যহিক জীবনের বাস্তবতায় বাংলা দিনপঞ্জি ধরা যাক 50 বছর আগের মতো আর প্রভাবশালী নাই। অন্যদিকে উৎপাদন ব্যবস্থারও বিপুল পরিবর্তন হয়েছে। চৈত্র সংক্রান্তি কিংবা বাংলা নববর্ষ একসময় উৎপাদন ব্যবস্থার যে বাস্তবতার কারণে অত্যন্ত প্রভাবশালী ছিল, সেই বাস্তবতা এখন পরিবর্তিত হয়ে গেছে। স্বভাবতই বাংলা বর্ষপঞ্জির গুরুত্ব কমেছে, কিন্তু বর্ষপঞ্জিটা আছে এবং খুব কার্যকরভাবে আছে। সে থাকাটা কারো সমর্থন কিংবা অসমর্থন কিংবা ব্যবহারের উপর নির্ভর করে না, কারণ এটা প্রত্যক্ষভাবে প্রকৃতির ব্যাপার। আবহাওয়া, জলবায়ু, মাটি, প্রকৃতি এবং সামগ্রিক যে জৈব আবহে আমাদের জীবনযাপন, তার সাথেই বাংলা বর্ষপঞ্জির সম্পর্ক। শহরে বা গ্রামে যেখানে থাকুক, বড় লোকিতে কিংবা গরিবিতে যেভাবেই জীবনযাপন করুক, বাংলাদেশের মানুষ
ঋতুর কথা মনে রাখতে বাধ্য হয়। তার শীত, গরম এবং বৃষ্টি আছে, যার যার মতো সুদিন বা দুর্দিনের অপেক্ষা আছে, খানা খাদ্য কিংবা অনুষ্ঠান আয়োজনের আকাঙ্ক্ষা আছে। এগুলো এতটাই ঋতু নিয়ন্ত্রিত আর ঋতুর আধিপত্যে সামগ্রিক সংস্কৃতির মধ্যে বর্ষপঞ্জি দেওয়া এতটাই দৃঢ়মূল যে কারো পক্ষেই তা এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। বছরের হিসাবটা করতেই হয়, এই জন্য ক্যালেন্ডারের পাতা দেখতে হয় না, অফিস আদালতের ছুটির দিন গণনা করতে হয় না। দিন তারিখের এই হিসাব তার চেয়ে অনেক গভীর এবং প্রভাবশালী। মানুষের কেজ জীবন আর আনুষ্ঠানিকতার বহু গভীরে প্রকৃতির এই বর্ষপঞ্জি কাজ করে যায় অব্যর্থ মন্ত্রণা সমেত। একে ভুলে থাকা সম্ভব, কিন্তু এড়ানো যায় না। বাংলা বছর এ কারণে বাংলাদেশের মানুষের জীবনে শুরুও হয় এবং শেষও হয়। এমনিতে মানুষের গড় আয়ু হিসাবে এক বছর অনেক দীর্ঘ সময়, ফলে সারা পৃথিবীর মানুষই আসলে বছর হিসাবে তার জীবনটা যাপন করে। সে গেল বছরের অনেক ব্যাপার ভুলে যেতে চায়। বলে বাংলাদেশের মানুষের পক্ষে বাংলা ঋতুচক্র এবং বাংলা বছরকে এই বছর ওয়ারি হিসাবে আওতার বাইরে রাখা একেবারেই সম্ভব হয় না। তবে আমাদের এই যে বাংলা নববর্ষ, এটা আজকের দিনে যে অবস্থায় আছে সেটা কেবল প্রকৃতির কারণে হয় নাই, মানুষের বিচিত্র রকম আয়োজনেরও এতে বড় ধরনের ভূমিকা আছে। সুদূর অতীতে আমরা জানি এতে বাদশাহ আকবরের একটা প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার ছিল, আর আমাদের নিকট অতীতে বাঙালি পরিচয়ের চিহ্ন হিসেবে নাগরিক সমাজের উদ্যোগ হিসেবে নববর্ষ একটা নতুন রূপ পেয়েছে। ঐতিহ্য সবসময় কোন একটা বিরোধের মুখে পড়লে এটা প্রবলভাবে আবির্ভূত হয়। 60-এর দশকে পাকিস্তানের অগণতান্ত্রিক এবং বাংলাদেশের জনগণ বিরোধী নানান সিদ্ধান্তের বিরুদ্ধে এই বাংলা নববর্ষ এরকম একটা প্রবল শক্তি নিয়ে আবির্ভূত হয়েছিল। তারপরে গত 50-60 বছরে ছোট বড় নানান ঘটনার মধ্য দিয়ে আজকের এই বাংলা নববর্ষের তাৎপর্য তৈরি হয়েছে। এই নির্মাণ করায় নববর্ষের এই গরমে বেশ কিছু উৎকো ঝামেলাও তৈরি হয়েছে, যার দায় আমরা নিত্য বহন করছি। বিশেষত নাগরিক আবহে বাংলা নববর্ষ যাপনের ক্ষেত্রে একটা কথা প্রায় বলা হয় যে এখানে অনেক কিছু নতুন আমদানি হয়েছে। এই কথা সত্য, কিন্তু আমদানির ব্যাপারে কোনো প্রকার অভিযোগ বা অনুযোগ উত্থাপন করার আসলে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। ঐতিহ্য নিয়ে যারা কারবার করেন সারা দুনিয়ায় যারা ঐতিহ্যের বড় তাত্ত্বিক, তারা নিশ্চিতভাবে বলেছেন যে ঐতিহ্য নির্মিত হয়, পুনর্নির্মিত হয়, আবিষ্কৃত হয়, বিরোধের মধ্য দিয়ে যায়, এমনকি একেবারে নতুনভাবে প্রবর্তিতও হয়। জীবনের বড় ধরনের বাঁক বদলের প্রেক্ষাপটে ঐতিহ্যের নতুন মূর্তি পরিগ্রহ করা তাই শুধু স্বাভাবিক নয়, ক্ষেত্র বিশেষে এটাকে আমরা প্রগতিও বলতে পারি। আমাদের উৎপাদন ব্যবস্থার বাস্তবতায় একসময় চৈত্র সংক্রান্তির যে রূপ ছিল, নববর্ষ বা পয়লা বৈশাখের যে তাৎপর্য ছিল, এখন আর সে অবস্থা নাই। গ্রাম ছেড়ে মানুষ নগরে এসেছে এবং নাগরিক আবহে নতুনভাবে নববর্ষ উদযাপনের নানান ধরনের উপাদান এর মধ্যে যুক্ত করে নিয়েছে। এই আয়োজনে আমাদের শুধু খেয়াল রাখতে হবে যেন মেকিত্বের পরিমাণ বেড়ে না যায় এবং এটা একটা গরিব বিরোধী আনুষ্ঠানিকতায় পর্যবসিত না হয়। মানুষ নববর্ষে
গান গাইবে, মেলা করবে, শান্তিতে পান্তা ভাত খাবে, ইলিশ খাবে কিংবা খাবে না, এর কোনোটাই কোনো সমস্যা নয়। সমস্যা হয় কেবল তখনই যখন কোনো পক্ষ থেকে কোনো বিশেষ ব্যাপারকে আদর্শ করে তোলা হয়, মতাদর্শ করে তোলা হয়, একটা কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়, আরোপ করা হয়, অন্যকে তা মানতে বাধ্য করা হয় এবং বিরোধী পক্ষ সাব্যস্ত করা হয়। আমাদের জন্য এটা একটা খুবই খারাপ ব্যাপার হয়েছে। আমাদের জনগোষ্ঠীর সৌভাগ্য যে অন্য অনেক অনুষ্ঠানের মতো আমাদের বাংলা নববর্ষের মতো এরকম একটা দীর্ঘ ঐতিহ্যবাহী অনুষ্ঠান আছে আমাদের জন্য গল্প তৈরি করে, যেটা আমাদের মিলন মুহূর্ত তৈরি করে, যেটা আমাদের উৎসব তৈরি করে। একটা জনগোষ্ঠীর গড়নের জন্য, একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়নের জন্য, রাষ্ট্র গড়নের জন্য এই প্রতিটি ব্যাপার অত্যন্ত জরুরি। মতাদর্শিক আরোপণ এবং বিরোধিতা এড়িয়ে আমরা এই নববর্ষকে আমাদের সামগ্রিক জনগোষ্ঠীর উৎসব হিসেবে ক্রমশ অধিকতর সাফল্যের সঙ্গে পালন করতে পারব। আবারও নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ। সুধীবৃন্দ, পয়লা বৈশাখ 1433 উপলক্ষে নববর্ষ বক্তৃতা প্রদান করবেন শিক্ষাবিদ, ফোকলোর বিশেষজ্ঞ, বাংলা একাডেমির ফেলো অধ্যাপক ডক্টর ওয়াকিল আহমদ। তাঁর বক্তৃতার বিষয় বাংলা নববর্ষ। আমি তাকে বক্তৃতা প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আমার বিষয়টি লিখিতভাবে এখানে ছাপানো হয়েছে, আপনাদের কাছে কপি আছে। আমি সেটাই পড়ে আপনাদের শোনাবো। দু একটি কথা আমার এর আগে বলার আছে, যে সব দিনই তো দিন। পহেলা বৈশাখকে নববর্ষ হিসেবে উদযাপন করি। এই দিনটির এমন কি মাহাত্ম্য আছে, এমন কি ঐশ্বর্য আছে, এমন কি এর মধ্যে গুণ আছে যে মানুষকে ঘরে থাকতে দেয় না, ঘর থেকে বের করে আনে রাস্তায়, বের করে আনে বাংলা একাডেমি এই আলোচনা সভায় এবং তার মেলায়, শোভাযাত্রায়, বটমূলের গানের অনুষ্ঠানে কিংবা হাজার কণ্ঠের গানের যে অনুষ্ঠান হয় সেখানে, অথবা নানা রকমের মেলা আছে, নৌকা বাইচ আছে, হাল খাতা অনুষ্ঠান আছে, এ ধরনের বহু অনুষ্ঠান রয়েছে। সেখানে মানুষকে টেনে আনে। তার মানে এই দিনটির এমন একটা শক্তি আছে ভেতরে, যা আমাদেরকে নতুন করে উদ্দীপনা জাগায় আমাদের মনে, আমাদের চেতনায়, আমাদের চিন্তায়, আমাদের ভাবনায়, আমাদের দেখাশোনায়, জীবনকে, জগৎকে। সেই নববর্ষ আমরা উদযাপন করছি। এর একটা ইতিহাস আছে, ইতিহাসের ধারাবাহিকতা আছে এবং নানা টানাপোড়েনের ভেতর দিয়ে আমরা অগ্রসর হয়ে আজকের এই দিনটিতে এসে পৌঁছেছি। তো পুরো ইতিহাসটা যদি আমরা মোটামুটি বড় অক্ষরে জেনে নিই, তাহলে এর ভেতরকার মাহাত্ম্য এবং মাধুর্য আমরা অনুভব করতে পারব। তা আমার লেখার মধ্যে আমি সেই কথাগুলি বলার চেষ্টা করেছি। আমি আপনাদের সময় না নিয়ে কিছু পড়ার চেষ্টা করছি। আমরা বর্তমানে জাতীয় জীবনের নানা কাজে, জ্ঞাতসারে হোক অথবা অজ্ঞাতসারে হোক, 3টি ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি অনুসরণ করে থাকি: বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ, হিজরি অব্দ। প্রতি বছর ইংরেজি ও বাংলা অব্দ বা সাল অনুসারে মিশ্র বর্ষপঞ্জি প্রকাশিত হয়। কোনো কোনো বর্ষপঞ্জিতে হিজরি সনেরও উল্লেখ থাকে। 365 দিন, 12 মাস, 52 সপ্তাহ মিলে 1 বছর,
মাস ও সপ্তাহকে একক ধরে 12টি ছকে দিনগুলো বিন্যস্ত করা হয়। ছকগুলিতে পৃথক পৃথক মাসের ও সপ্তাহের 7টি বারের নাম লেখা হয়। মাস ও সপ্তাহের দিনগুলিকে তারিখ বলা হয়। আজ কত তারিখ জিজ্ঞাসা করলে উত্তরে বলা হয় 14ই এপ্রিল 2026 সাল। আসলে এটি সাল বা সন নয়, খ্রিস্টাব্দ। উল্লেখ থাকে যে তারিখ শব্দ আরবি ভাষাগত তারিখ তাওয়ারিখ এইভাবে শব্দটি পেয়েছি। সাল ফার্সি শব্দ আর এপ্রিল ইংরেজি। খ্রিস্টাব্দ সংখ্যক শব্দ, খ্রিস্ট যোগ অব্দ, প্রথমটি ইংরেজি, দ্বিতীয়টি বাংলা। আমাদের কথাবার্তায়, আলাপচারিতায়, লেখায় বাংলা, আরবি, ফার্সি, ইংরেজি শব্দ এমনভাবে মিশে গেছে যে আমরা তা কোনো কর্তব্যের মধ্যেই গণ্য করি না। এটি কোনো জগা খিচুড়ি নয়, মুখরোচক ভুনা খিচুড়ি। ভাষা রাজ্যে সাম্প্রদায়িকতা নেই। একটি ক্যালেন্ডারে সরকার অনুমতির ছুটির দিন লিপিবদ্ধ করা হয়। ছুটির দিনগুলির মধ্যে সাপ্তাহিক বন্ধের, ধর্মীয় সাংস্কৃতিক উৎসবের, জাতীয় আন্তর্জাতিক দিবসের নাম থাকে। ক্যালেন্ডার থেকেই আমরা নববর্ষ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা শহীদ দিবস, বুদ্ধিজীবী হত্যা দিবস, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শবে বরাত, শবে কদর, দুর্গা পূজা, রথযাত্রা, জন্মাষ্টমী, খ্রিস্টমাস বা বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, মে দিবস ইত্যাদি জানতে পারি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পথের ধারে মাইলস্টোন দেখে ইংরেজি সংখ্যা গুনতে শিখেছিলেন। আমাদের নবীন শিক্ষার্থীরা ক্যালেন্ডার থেকে বাংলা, ইংরেজি, হিজরি মাস বারের নাম ও অন্য বিষয়াদি শিখতে পারে। বাংলা ইংরেজি দৈনিক পত্রিকাগুলোতেও এসবের উল্লেখ থাকে। আমরা তারিখগুলি কজনই বা পড়ি ও শিখি। আজ ইংরেজি তারিখ 14ই এপ্রিল 2026, বাংলা পহেলা বৈশাখ 1433, হিজরি 25শে শাওয়াল 1447। হিজরির কথা জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারবেন না। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মের ও সংস্কৃতির সাথে হিজরির যোগসূত্র রয়েছে, একথা ভুললে চলবে না। যদি এই হিজরি সালের মাস বা তারিখগুলি আমরা না স্মরণ করি তাহলে আমাদের অনেক ধর্মকর্ম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মের ও সংস্কৃতির সাথে হিজরি যোগসূত্র রয়েছে, একথা ভুললে চলবে না। এই প্রসঙ্গে বাংলা সনের উৎপত্তির কথা সংক্ষেপে বলে নিই। বাংলা সনের উৎপত্তি সম্রাট আকবরের আমলে। তিনি কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায়ের সুবিধার জন্য চান্দভিত্তিক হিজরি সনের স্থলে সৌরভিত্তিক সন নির্মাণের নির্দেশ দেন সভাসদ জ্যোতির্বিদ্যা বিজ্ঞানী মির্জা ফতেউল্লাহ সিরাজীকে। তিনি সে কাজটি সম্পন্ন করেন এবং আকবরের সিংহাসন আরোহণের বছর হিজরি 963 সনকে ইংরেজি 1556 ভিত্তিমূল ধরে হিজরির মাস ও বার অক্ষুণ্ণ রেখে ফসলি হিজরি নামে একটা অব্দ প্রবর্তন করেন। বাংলার সাধারণ মানুষ ফসলি হিজরি শুধু সংখ্যা 963 গ্রহণ করে, কিন্তু মাস ও বারের নাম গ্রহণ করেনি। দেশ প্রচলিত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ইত্যাদি মাসের নাম এবং শুক্র, শনি, রবি, সোম ইত্যাদি বারের নাম গ্রহণ করে। যীশুখ্রিস্টের জন্মসাল থেকে খ্রিস্টাব্দ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনার হিজরতের দিন থেকে হিজরি সাল
রাজা কনিষ্ঠ সিংহাসনে আরোহণ থেকে শকাব্দ ইত্যাদি সন তারিখ বর্ষগুলি গণনা শুরু হয়। বাংলা সনের প্রচলন হিজরি 963, এটা 693 লেখা আছে, উল্টো হবে 963 সংখ্যাকে সংরক্ষিত করে। পরের বছরটি 2 না হয়ে 964 সাল হয়েছে। এটি একটি গোঁজামে, তবে বাংলার মানুষ বিতর্কহীনভাবে তা মেনে নিয়েছে। আমাদের দেশে ইংরেজি বা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ব্যবহারে আধিক্য রয়েছে। অফিস আদালত চলে ইংরেজি মাসবার অনুসরণ করে। অর্থ বছর ধরা হয় জুলাই জুন অনুসারে। শিক্ষাবর্ষ অনুরূপভাবে গণ্য করা হয়। জাতির গুরুত্বপূর্ণ দিবসগুলি ইংরেজি তারিখ অনুসারে লিপিকৃত ও উচ্চারিত হয়, যেমন 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 7ই নভেম্বর সিপাহী বিপ্লব দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস ইত্যাদি। সর্বশেষ আন্দোলনটি হল জুলাই ছাত্র জনতা গণ অভ্যুত্থান। বাংলা মাস দিয়ে এগুলোর নামকরণ হয়নি। এ বড় বিস্ময় ও পরম আশ্চর্যের বিষয় বলে বাংলা মাসকে স্মরণ করার মুখ্য একটি দিন হল পহেলা বৈশাখ, যা নববর্ষরূপে উদযাপিত হয়। সেটিও আবার যতখানি নগর জীবনকে নাড়া দেয়, ততখানি গ্রাম জীবনকে নয়। দিনটি সরকারি ছুটির দিন। দিন রাত ব্যাপী একটা উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভবনগুলি আলোকসজ্জিত করা হয়। রাতের বেলায় তা ঝলমল করে। রাজধানী ঢাকা শহরে যে জিনিসটি সবার দৃষ্টি আকর্ষণ করে তা হল সকালবেলায় বর্ণাঢ্য র্যালি বা শোভাযাত্রা। সরকারের সহযোগিতায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। পোস্টার, প্ল্যাকার্ড, প্রতীক ও রঙের আলপনায় মুখ ও মুখোশ এবং বিচিত্র চিত্রকর্মে শোভিত ও সজ্জিত করা হয় শোভাযাত্রা। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা মাসব্যাপী প্রস্তুতি নিয়ে একে মনোরম, মোহনীয় ও দৃষ্টিনন্দন করে তোলেন। এসব শিল্পকর্মে প্রধানত বাংলার গ্রামজীবন ও চিরায়ত ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়। প্রতি বছর শোভাযাত্রার আকর্ষণীয় নাম থাকে এবং প্রতীকধর্মী এক বা একাধিক মুখ্য চিত্রকর্ম থাকে। এবারের শোভাযাত্রার নামকরণ করা হয় বৈশাখের শোভাযাত্রা, যা গত বছর ছিল আনন্দ শোভাযাত্রা আর তার আগের বছর মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রার মুখ্য প্রতীক নির্বাচিত হয়েছে লালঝুটির মোরগ, পায়রা এবং দোতারা। স্লোগান হিসাবে নির্বাচন করা হয়েছে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। প্রতীক ত্রয় সম্পর্কে বলা হয়েছে আবহমানকাল থেকে ভোরের মোরগের ডাক শুনেই গ্রামাঞ্চলের মানুষ ঘুম থেকে জেগে ওঠে। পায়রা শান্তির প্রতীক, আর বিগত সময়ে বাউল সম্প্রদায়ের প্রতি নানা রকমের হামলা ও তাদের অপদস্থ করার চেষ্টা চলেছে। বাউলদের প্রতি সহানুভূতি প্রকাশের বিষয়টি থাকবে শোভাযাত্রার দোতারার প্রতীক বহনের মধ্য দিয়ে। বাউলদের মূল বাদ্যযন্ত্র এক তারা। এখানে দোতারা কেন বোঝা গেল না? এটাও বোঝা গেল না অন্তর্বর্তী সরকার আমলে আয়োজকগণ মঙ্গলের মধ্যে কি অমঙ্গল এবং বর্তমান সরকারের আমলে আনন্দের মধ্যে কি নিরানন্দ দেখলেন, যা শব্দদ্বয়কে বিদায় দিতে হবে। বলা হয়েছে যে অরাজনৈতিক, ধর্মনিরপেক্ষ, সার্বজনীন করার জন্য শোভাযাত্রার এরূপ নামকরণ করা হয়েছে। দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর পেশার মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন। সে কারণে সর্বস্তরের মানুষের অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের উত্তরণের বিষয়টিকে প্রাধান্য দিয়ে উৎসবের প্রতীক ও প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। নববর্ষ উদযাপন উপলক্ষে
এরূপ শোভাযাত্রার সূচনা হওয়া 1990 সালে হুসাইন মোহাম্মদ এরশাদের স্বৈরাচার শাসনের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্রের জন্য তখন তুমুল আন্দোলন চলছিল। সুতরাং সূচনাতে ছিল রাজনৈতিক চেতনার প্রতিরোধের সুর। তারপর দীর্ঘ বছর পার হয়েছে, চারুকলা বর্ষবরণের শোভাযাত্রা যুগের সঙ্গে তাল রেখে নিত্য নতুন চরিত্র, প্রতীক, প্রতিকৃতি, আলপনা, নকশা, মুখোশ, ব্যানার, আপনার পোস্টার নিয়ে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রয়োজনের প্রতীক ও প্রতিপাদ্য বিষয় যাই হোক, আয়োজনের প্রতীক ও প্রতিপাদ্য বিষয় যাই হোক, নববর্ষ উপলক্ষে ঢাকার এই বর্ণাঢ্য অনুষ্ঠানের বড় একটা অর্জন রয়েছে। সেটি হল 2016 সালে 30 নভেম্বর বিশ্ব সংস্থা জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংগঠন ইউনেস্কো ঢাকার তৎকালীন মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রূপে স্বীকৃতি দান করে। এরূপ স্বীকৃতির উদ্দেশ্য হল জাতির মধ্যে ঐতিহ্য সংরক্ষণ ও সচেতনতা জাগ্রত করা। আমরা বিগত বছরগুলিতে লক্ষ্য করেছি, ঢাকার এই বর্ষবরণ উৎসবের জৌলুস ও হর্ষোৎফুল্লতা দিন দিন বৃদ্ধি পেয়েছে, বই ম্লান হয়নি। বরং নতুন নতুন ভাবনা, পরিকল্পনা যুক্ত হয়ে একে পরিশোভিত, পরিমার্জিত ও আকর্ষণীয় করা হয়েছে। বাংলার মানুষের একটা সৃজনশীল রয়েছে, যার মধ্য দিয়ে তার আয়োজনকে 52 আর 21 ফেব্রুয়ারি এরূপ সৃজনধর্মিতার এক অনবদ্য উদাহরণ। আমরা ভাষা আন্দোলনের মূল ফল 21 ফেব্রুয়ারিকে বিশ্ব দরবারে শুধু তুলে ধরেনি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছি। রমনার বটমূলে অধ্যাপক সঞ্জিতা খাতুনের নেতৃত্বে গান ও নাচের আয়োজন ছিল রাজধানী ঢাকার অপর একটি বাংলা বর্ষবরণের আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সূর্যোদয়ের শুভ লগ্ন থেকে তা শুরু হতো। এতে নাগরিক ও দেশজ সংস্কৃতির প্রতিফলন ঘটত। দুর্ভাগ্যক্রমে কোনো এক বছর প্রতিক্রিয়াশীল মৌলবাদীদের গ্রেনেড হামলার শিকার হয় বৈশাখের বর্ষবরণের এই উৎসব। রবীন্দ্রসঙ্গীত শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালনায় চিনমন্ত্রী সম্মেলনের বহিরাঙ্গনে হাজার শিল্পী নিয়ে গানের অনুষ্ঠান অপর এক উৎসব। এছাড়া আজিমপুরে বৈশাখী মেলা ঐতিহ্যবাহী উৎসব হলো ঐতিহ্যবাহী উৎসব, যেখানে দেশজ শিল্পপণ্য ও মিষ্টান্ন দ্রব্যাদি বেচাকেনা হয়। বৃহৎ আকারে বৈশাখী মেলার আয়োজন করে সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘর। সেখানে লোকশিল্পীদের আমন্ত্রণ জানানো হয়, তারা সরজমিনে শিল্পকর্ম তৈরি করে দর্শকদের কৌতূহল নিবৃত করেন। হালখাতা নগর ও শহরবাসীদের আর একটি উৎসব, যা বহুকাল থেকে চলে আসছে। সাধারণ গ্রাহকের সঙ্গে যেসব ব্যবসায়ী ও পেশাজীবী ব্যক্তির ধারকর্যের সম্পর্ক রয়েছে, তারা হালখাতা অনুষ্ঠানের আয়োজন করে। তারা বিগত বছরের হিসাব নিকাশ শেষ করে নতুন বছর নতুন খাতায় নতুন হিসাব শুরু করেন। পয়লা বৈশাখে তারা বকেয়া পরিশোধের জন্য গ্রাহকদের আমন্ত্রণ জানান, তারা সাধ্যমতো তা পরিশোধ করে। বিনিময়ে মালিকগণ তাদের মিষ্টি মুখ করে থাকে। পেশাজীবীদের মধ্যে ডাক্তার এবং ব্যবসায়ীর মধ্যে সোনার ও কাপড়ের ব্যবসায়ীরা হালখাতা পালন করেন। আমরা বিগত শতকের 40 দশকে মফস্বল শহরেও এরূপটি দেখেছি। বাক্সের উপর রাখা লাল কাপড়ে মোড়া খাতাটিও দেখেছি। গ্রামেগঞ্জের প্রধান অনুষ্ঠান হলো বৈশাখী মেলা। এছাড়া স্থান বিশেষে লাঠি খেলা, নৌকাবাড়ি, কুস্তি প্রতিযোগিতার আয়োজন হয়। সর্বজনীন এই মেলায় যেমন কৃষিপণ্য,
হস্তশিল্প দ্রব্য বেচাকেনা ব্যবস্থা থাকে, তেমনি নাচ গান সার্কাসের মতো নানারূপ বিনোদনের ব্যবস্থা থাকে। সম্পূর্ণ সেকুলার সার্বজনীন এই মেলাগুলো হলো সর্বশ্রেণীর মানুষের মিলন কেন্দ্র, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। প্রতিযোগিতামূলক নৌকাবাহিজ খেলা শিশু, কিশোর, নারী, পুরুষ সবাই উপভোগ করে থাকে। একদিনের জন্য হলেও গ্রামীণে স্বস্তি, শান্তির, অনাবিল আনন্দের বার্তা বয়ে আনে এই মেলা ও খেলা। আমার লেখা এখানে শেষ হয়েছে। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে এবং নববর্ষের আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবার সভাপতির ভাষণ। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে তাঁর ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। মঞ্চে উপবিষ্ট আজকের নববর্ষ বক্তৃতা প্রদান করলেন অধ্যাপক। আমার পাশেই আরও উপবিষ্ট আছেন অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির মহাপরিচালক। আর আমার সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা নববর্ষ পাকিস্তান আমলের শেষ দিক থেকে ঢাকায় উদযাপিত হচ্ছে। তার আগে ঢাকায় বাংলা নববর্ষ উদযাপিত হতো না, গ্রামাঞ্চলে সবসময় হতো, পাকিস্তান আমলেও হয়েছে। তো পাকিস্তান আমলে একটা চেষ্টা ছিল মুসলিম লীগ এবং আরও দু একটা রাজনৈতিক দলের পাকিস্তানি জাতীয়তাবাদ সৃষ্টি করা এবং সেই মর্মে নানান অনুষ্ঠানাদি আয়োজন করার একটা বিশেষ তাড়না ছিল পাকিস্তানি জাতীয়তাবাদ সৃষ্টির উদ্যোগ। বাংলা একাডেমি সরকারি প্রতিষ্ঠান, সেই হিসেবে বাংলা একাডেমিও সেই চাপের মধ্যে ছিল। এইসব অনুষ্ঠান বাংলা একাডেমি প্রকাশ্যভাবে করতো না, হয়তো করলে কোনো রুমে একটু আধটু করতো অথবা করতো না, কারণ যে সরকার যখন আসে সেই সরকারের নীতি মেনে তো চলতে হয় একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে। তো সেরকম ব্যাপার ছিল এবং দেশের শিক্ষিত লোকদের একাংশের মনে বাঙালি জাতীয়তাবাদ বেশ প্রবলভাবে দানা বেঁধে উঠেছিল পাকিস্তানকালে। কিন্তু সরকার এবং সরকারি ধারার প্রতিষ্ঠানসমূহ পাকিস্তান আমলের অধিকাংশ সময় বা প্রায় সবটা সময় ওই পাকিস্তানবাদী সংস্কৃতি অবলম্বন করতে বাধ্য হতো। তো সেই অবস্থার মধ্যে 69-এর গণ অভ্যুত্থানের ঠিক পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বাংলা নববর্ষ অনুষ্ঠান করেছিল ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্লাব হল সেখানে। ডক্টর মোহাম্মদ এনামুল হক প্রবন্ধ করেছিলেন এবং পত্রপত্রিকায় তখন খুব বেশি প্রচার দেওয়া হয় এই বাংলা নববর্ষ অনুষ্ঠানে। অর্থাৎ পাকিস্তানি জাতীয়তাবাদ নয়, বাঙালি জাতীয়তাবাদই আমাদের জাতীয়তাবাদ। পাকিস্তান রাষ্ট্র আছে, আমরা সেটা মেনে চলব, কিন্তু আমাদের জাতি পরিচয় আমরা বাঙালি এবং এই বাঙালিত্ব আমরা বিকশিত করব, উন্নত করব। আমরা বাঙালিত্ব, বাঙালি জাতীয়তাবাদ ত্যাগ করব না। এইরকম একটা বিরোধমূলক চেতনা আমাদের এখানে প্রবল হয়ে ওঠে এবং তারপরের বছর এই পয়লা বৈশাখ আরও জাঁকজমকের সাথে পালিত হয়। পাকিস্তান যে শেষ হয়ে যাচ্ছে এটা মোটামুটি 10 দিনে স্পষ্ট। 69-এর গণ অভ্যুত্থানের সময়ে এবং তারপরে 1 বছর 2 বছরের মধ্যে পাকিস্তান তো শেষই হয়ে গেল। তো ওই সময়ে বাংলা নববর্ষ বাঙালি জাতীয়তাবাদের এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পটভূমিতে একটা গুরুত্বপূর্ণ দিবস হিসেবে উদযাপিত হতো। স্বাধীন বাংলাদেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে এবং ধীরে ধীরে এই বাংলা নববর্ষের চেতনাটা বিকশিত হয়েছে, উন্নত হয়েছে এবং আমরা বাঙালি সেই হিসেবে যা কিছু বাঙালির সৃষ্টি, যা কিছু বাঙালির অনুষ্ঠান, এই সবগুলিকে অবলম্বন করেই আমাদের জাতিকে, আমাদের নিজেদেরকে উন্নত করতে হবে, এরকম একটা চিন্তা ধীরে ধীরে বিকশিত হয়েছে। যাই হোক, এই বিষয়ে অধ্যাপক ওয়াকিল আহমদ তার বক্তৃতায়, লিখিত বক্তৃতায় এবং অধ্যাপক মোহাম্মদ আজম
যে উদ্বোধনী বক্তৃতা দিলেন সেইখানে বেশ স্পষ্টভাবেই তুলে ধরেছেন বাংলা নববর্ষের, বাংলা বৎসরের ইতিহাস। সেই ইতিহাস আমাদের মনে রাখতে হবে, জানতে হবে। কেউ কেউ এই বিষয়ে বই লিখেছেন, যেমন শামসুজ্জামান খান এই বাংলা একাডেমিতেই ছিলেন, তিনি এই বাংলা সব বিষয়ে একটা বই লিখেছিলেন। এগুলো বই দরকারি, যে এগুলো থেকে আমরা তথ্য পাই বাংলা নববর্ষ এর সূচনা এবং বিকাশ সম্পর্কে। সবচেয়ে বড় কথা হলো, বাংলা বছর নিয়ে তো আমরা এখন আমাদের যে প্রাত্যহিক জীবনযাত্রা, জাতীয় ঘটনাবলী এবং আন্তর্জাতিক নানান বিষয়, এখানে আমরা বাংলা তারিখ ব্যবহার করি না। আমরা খ্রিস্টীয় তারিখই ব্যবহার করি, যেটা সারা দুনিয়া জুড়ে সব রাষ্ট্র, সব মানুষ ব্যবহার করে। অন্যান্য জাতিরও নিজেদের বছর আছে, কিন্তু সেই তারিখ অনুযায়ী তারা সাধারণত বিশেষ কোনো কাজ করেন না। বিশেষভাবে দরকার হলে সেখানে তাদের জাতীয় সন তারিখ ব্যবহার করেন। আর যেটাকে ইংরেজি তারিখ করা হয়, খ্রিস্টীয় তারিখ, এইটাই পৃথিবীর সর্বত্র প্রচলিত। আমরা বাংলা নববর্ষ উদযাপন করব আনন্দের সঙ্গে, এবং আমাদের জাতীয় ইতিহাসের অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা হিসেবে। কিন্তু আমরা ইংরেজি সব তারিখ, অর্থাৎ যেটাকে খ্রিস্টীয় সব তারিখ আসলে সেই তারিখ যেই আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত আছে, ওইটা বদলাতে গেলে অনেক সমস্যা। আজকে না হলেও মাঝে মাঝে এদেশের জন্য নির্ভরশীল এই প্রস্তাব অনেকে করেছেন যে আমরা বাংলা সব তারিখ নিয়ে চলবো, 21শে ফেব্রুয়ারি না, 8ই ফাল্গুন করবো। তো এটা আবার প্রতিবাদও হয়েছে যে এইটা অবলম্বন করতে আমাদের ইতিহাসের যা কিছুতেই না সবগুলোই ইংরেজি তারিখ ছেড়ে বাংলা তারিখে আসবেন। পলাশীর যুদ্ধ কবে হয়েছে, সম্রাট আকবর কবে রাজত্ব করেছেন, কোন সময়, এরকম আরও অনেক ঘটনা আছে। সবগুলোই ইংরেজি তারিখ অনুযায়ী বা খ্রিস্টীয় তারিখ অনুযায়ী লেখা হয়। এই সবগুলো বাংলায় রূপান্তরিত করা অত্যন্ত জটিল এবং কঠিন, এবং সেটা আমাদের বাঙালিদের জন্য কল্যাণকর হবে না। আন্তর্জাতিকভাবে যেটা চলছে স্বীকৃত, আমরাও যেটা গ্রহণ করে চলে আসছি, সেই খ্রিস্টীয় তারিখ মেনেই আমরা চলব। কিন্তু বাংলা নববর্ষ আমরা আমাদের একটা জাতীয় উৎসব হিসেবে পালন করব। আমাদেরও একটা সব তারিখ ছিল, আমাদের অনেক কিছু ছিল। জাতি হিসেবে আমরা একেবারে পশ্চাৎপর্তী নই। নানান দিক থেকে আমরা নিজেরাও, আমাদের জাতির ভিতরেও অনেক কিছু সৃষ্টি হয়েছে। আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এগুলো অনেক উন্নত। এরকম একটা জাতীয়তা বোধ থেকে বাংলা নববর্ষ উদযাপন চলছে। আজকের দিনেও সেইরকমভাবেই আমরা এই দিবস উদযাপন করছি, সারা দেশ উদযাপন করছে। সত্য আনন্দের জন্য জ্ঞান বিষয়, মূল আলোচনার বিষয় হতে পারে না, আনন্দের জন্য। তো এই আনন্দের ক্ষেত্রে আমরা নানা কিছু অবলম্বন করতে পারি, কিন্তু সব অবলম্বনের মধ্যে আমাদের থাকবে আমাদের জাতীয় জীবন, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সৃষ্টিশীলতা, এবং যা কিছু আমরা ভালো করেছি এই জাতির মধ্যে যারা ভালো করেছেন সেই সব কিছুকে, এবং যাদের নেতৃত্বে এগুলো সম্ভব হয়েছে তাদেরকে স্মরণ করা। অর্থাৎ এক কথায় ইতিহাসকে স্মরণ করা এবং সেই সঙ্গে ভবিষ্যৎ সম্ভাবনাকে ফুটিয়ে তোলা। আমাদের মধ্যে একটা প্রেরণা জাগ্রত হোক এবং একটা কর্মতৎপরতা, চিন্তার তৎপরতা দেখাতে, এইটাই এই নববর্ষ উদযাপনে আমাদের মূল। এইখানেই শেষ করতে চাই। বাংলা নববর্ষ উদযাপন সফল হোক, সার্থক হোক, আমাদের জাতীয় জীবন সমৃদ্ধিমান হোক, শ্রেষ্ঠত্ব আছে সেইগুলো আরও বিকশিত হোক, উন্নত হোক। আমাদের যেগুলো দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি, সেইগুলো ধীরে ধীরে পেছনে ইতিহাসের অন্তর্গত হয়ে যাক। বর্তমান এবং ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বলতা, এই কামনা করি। আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবং যারা যন্ত্রী শিল্পী আছেন সবাইকে মঞ্চের কাছাকাছি থাকার জন্য অনুরোধ করছি। প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছে শিল্পী আশরাফুজ্জামান, কণ্ঠশিল্পী আশরাফুজ্জামান।
এলো 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 বৈশাখ, এলো 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 বৈশাখ, খুশির বাতানে সকল প্রাণী মুছে দিয়ে, ধুলোকে ধুলোকে বাজে ডমরুদ, এলো এলো বৈশাখ, এলো 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 বৈশাখ, খুশির বাতানে সকল প্রাণী মুছে দিয়ে, ধুলোকে ধুলোকে বাজে ডমরুদ, এলো এলো বৈশাখ, এলো 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 বৈশাখ। আজ তো প্রাণে জেগেছে বন, চারিদিকে শুনে মনে গান। আজ তো প্রাণে জেগেছে বন, চারিদিকে শুনে মনে গান। প্রণয়ের সুরে সব গাছে দৌড়ে, প্রণয়ের সুরে সব গাছে দৌড়ে, জেগেছে আজ নতুনের বাই। এলো 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 বৈশাখ, খুশির বাতানে, এলো 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 বৈশাখ। পাতাই পাতাই বাজে শিহরণ, নবীনের আহ্বান শুনি সারাক্ষণ। পাতাই পাতাই বাজে শিহরণ, নবীনের আহ্বান শুনি সারাক্ষণ। জয় উল্লাসে দিকে দিকে হাসে, জয় উল্লাসে দিকে দিকে হাসে, এনেছে স্বপ্ন জীবনের বাপ। এলো 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 বৈশাখ, খুশির বাতানে সকল প্রাণী মুছে দিয়ে, ধুলোকে ধুলোকে বাজে ডমরুদ, এলো এলো বৈশাখ, এলো 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 বৈশাখ, খুশির বাতানে সকল প্রাণী মুছে দিয়ে, ধুলোকে ধুলোকে বাজে ডমরুদ, এলো এলো বৈশাখ, এলো 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 বৈশাখ, এলো এলো বৈশাখ। শিল্পী রহিমা খাতুন, শিল্পী রহিমা খাতুন। যে জন প্রেমে ভাব জানে না, তার সাথে নাইলে না দিনা, হাতি সোনা ছাড়িয়া যে নেয় না তুমি সোনা, জীবন সোনা চিনে না, হাতি সোনা ছাড়িয়া যে নেয় না তুমি সোনা, জীবন সোনা চিনে না।
শুভ নববর্ষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ, তুমি দেখো তারে
রমনা হলো ধামা হ্যাঁ তুমি দেখো তো হ্যাঁ তুমি দেখো তো আসলে দানা রমনা হলো ধামা আমি রমনা হলো ধামা উপস্থিতি শিল্পী মৌসুমী ইকবালকে অসংখ্য ধন্যবাদ। মঞ্চ জানা দিয়ে বলে মোর জানা দিয়ে বলে मेरे
শিল্পী জিএম লাগলো লাগলো চোখে বধু কোনালো লাগলো চোখে বধু কোনালো লাগলো চোখে বুঝি দেখতে রূপে ছিল সুর জলকে বধু কোনালো লাগলো চোখে বধু কোনালো লাগলো চোখে ছিল
লাগলো চোখে এ বধু কোন আলো লাগলো চোখে বুঝি গীতির রূপে ছিলে সূর্য লোকে শিল্পী শারমিন সুলতানাকে ইউটিউবে লোকমান হাকিমের নামে চালিয়ে দিয়েছেন। এটা খুবই অন্যায়। এই গানটির গীতিকার এবং সুরকার লোকমান হোসেন ফকির। আবার গুন্ডে মালা ভাত তোলা হাত তোলা, আবার গুন্ডে মালা ভাত তোলা হাত খোলা, হাত ধরা নবান্নের উৎসব, সোনার বাংলা ধরে উঠি বসে নাই বিশ্ববাক চেরব। আবার গুন্ডে মালা ভাত তোলা হাত তোলা, উৎসব নবান্নের উৎসব, সোনার বাংলা ধরে উঠি বসে নাই বিশ্ববাক চেরব। আবার গুন্ডে মালা ভাত তোলা হাত তোলা, ভাবলাম নবান্নের উৎসব, সোনার বাংলা ধরে উঠি বসে নাই বিশ্ববাক চেরব। আবার গুন্ডে মালা ভাত তোলা হাত তোলা, ভাত তোলা হাত খোলা, ভাত তোলা হাত খোলা। আবার হিন্দু বাংলার বন্দর বিশ্বপীর বড় বড় মহাজন, আবার খুঁজব তারা সোনা ফোনা বাংলায় জহরত হিরামণি কাঞ্চন। আবার হিন্দু বাংলার বন্দর বিশ্বপীর বড় বড় মহাজন, আবার খুঁজব তারা সোনা ফোনা বাংলায় জহরত হিরামণি কাঞ্চন। বাংলার গল্প গানে কোথায়, বাংলার গল্প গানে কোথায় বিশ্ব রঙ্গনা মুখর হবে। আবার গুন্ডে মালা ভাত তোলা হাত খোলা, ভাবলাম নবান্নের উৎসব, সোনার বাংলা ধরে উঠি বসে নাই বিশ্ববাক চেরব। আবার গুন্ডে মালা হাত খোলা ভাত তোলা, হাত খোলা ভাত তোলা, হাত খোলা ভাত তোলা। আবার ছিল বিশ্বের সম্মান বাংলার কথার কবিতা, মুক্তির ইতিহাস পৃথিবীর বিশ্ব বাস্তব স্বপ্নের ছবিতা। আবার ছিল বিশ্বের সম্মান বাংলার কথার কবিতা, মুক্তির ইতিহাস পৃথিবীর বিশ্ব বাস্তব স্বপ্নের ছবিতা। ঘট ঘট প্রান্তরে ঘরে আমি নাই, ঘট ঘট প্রান্তরে ঘরে আমি নাই, গৌরব হর পাই সৌরভ। আবার গুন্ডে মালা ভাত তোলা হাত খোলা, ভাবলাম নবান্নের উৎসব, সোনার বাংলা ধরে উঠি বসে নাই বিশ্ববাক চেরব।
Thank you. Hello. তোমার প্রেমে পড়িয়া অন্ধবালাগো অন্ধবালাগো তুমি কোন পাশে থাকো যত্ন করো না আর তুমি করো ঘরিয়া হিন্দু বানাবো হিন্দু বানাবো চলে দুঃখের দৃষ্টি ঝুমঝুমে পড়ে আপনার ঘরে ভালোবাসা শুধু চলে দুঃখের দৃষ্টি ঝুমঝুমে পড়ে আপনার ঘরে ভালোবাসা শুধু মেরে ডুবিয়ে মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়ে মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেম করিয়া বন্ধু বানাবো বন্ধু বানাবো বন্ধু বানাবো বন্ধু বানাবো সুখের পঙ্খী ঘুমির পড়লা নাচে অন্তর কত কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে সুখের পঙ্খী ঘুমির পড়লা নাচে অন্তর কত কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে ডুবিয়ে মরিলাম মরিলা ডুবিলাম ডুবিয়ে মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেম করিয়া হিন্দু বানাবো
ছড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো। ধন্যবাদ সবাইকে। সুন্দর বহু জন্ম ভবিষ্যৎ জাগত করিয়েছি। জারিগান নাম হলো জারিগান কোনদিনের নাই পারি মাত্র 5 মিনিট 10 মিনিটের মধ্যে জারিগানটা কি দেখাইতে চেষ্টা করবো। মুসলমান ওই যে বাংলাদেশের সন্তান আমরা নাই রে ভগবান। বাংলাদেশের পাটনাটিতে হাজারো সালাম ও যে দয়া করিয়া মুসলমানের আল্লাহ বলো হিন্দু ভগবান দুই ভাইয়েরা বাদ শুনিয়া দূরে যাবে শয়তান। বাংলা মায়ের সন্তান আমরা হিন্দু মুসলমান কেউ বড় নয় কেউ ছোট নয় আমরা এক মায়ের সন্তান। মায়ের গর্ভে জন্ম নিয়ে মায়ের গর্ভে জন্ম দিয়ে এই মাটির বুকে আসি তাই তো আমরা জন্মভূমি এই কষ্টের ভালোবাসি। মায়ের বুকে কষ্ট প্রাণে দিচ্ছে ভয় মাটি দিচ্ছে খাদ্য শস্য ফল মাটির বুকে ফাঁসিয়ে কষ্ট বাংলাদেশের মাটি। আচ্ছা কি করতে হবে করতে হবে হাত দিয়া করবে বাংলা গান খরাতে কাম প্রাণ ভরে নাউরে একবার আল্লাহ নবী মন্দে মধুর নাম্বাই নারায়ণে হিমালে বলে না ভুজা দুয়াইয়া টানে টানে কেমন আরে দত্তর না বড় গান সবে নয় দত্তর না বড় গান সবে নয় দত্তর না বড় ধর্ম করে আমার আগালে রাসূল দেবতা আমার নাকি ধরা গেল মারা রাসূল দেবতা কি করিতে আসো ভাবে কি করিলা কি করিতে আইলাম ভাবে কি করিলাম গান ধরিয়া নৌরে আল্লাহ নবী না গান ধরিয়া নৌরে মানুষ আল্লাহ নবী না কেউ বলো আল্লাহ রাসূল কেউ বলো হরি কেউ বলো আল্লাহ রাসূল কেউ বলো হরি মারা পরে আপনি আল্লাহ লাগাইতে পারি মারার পরে আপনি আল্লাহ লাগাইতে পারি গুরু বড় গুরু গুরু বড় সাই গুরু
করো চলে গেলি বললে পুরো ফলে যাই এই অবধি সংস্থা করে বাসা করে যাই হিন্দুরা তো হাত করবে বাচ্চা করো আল্লাহ বলবে আচ্ছা নিয়ে দিয়ে যাবো মুসলমান ভাই জল জল বলতে সালাম নিয়ে যাই সালাম নিয়ে তাহলে পরে আমাদের দোয়া আপনাদের দোয়া হবে কি শুনে যাওয়া আমাদের লোকে ভালোবাসে বাসিয়া বাসে যাবে লোকে যাবে দুটো লোকে বাড়িয়া বাংলাদেশ জিন্দাবাদ পহেলা বৈশাখ